হামের প্রাদুর্ভাবে বাড়ছে উদ্বেগ। জ্বর, শ্বাসকষ্টে ভুগছে শিশু রোগী। সিপ্যাপ ব্যবহারে কমবে ভেন্টিলেটরের প্রয়োজন, জানালেন মন্ত্রী। রোববার থেকে টিকাদান সরবরাহ থাকলেও ফিলিং স্টেশনে কাটছে না জ্বালানি তেলের সংকট। পাম্প মালিকদের বিরুদ্ধে অপকৌশলের অভিযোগ গ্রাহকদের। ফুয়েল কার্ডের জন্য দ্রুতই চালু হবে অ্যাপ। গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে রাজপথে নামছে 11 দলীয় ঐক্য। শনিবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা। শেখ হাসিনার পক্ষে ল ফার্মের চিঠি পায়নি প্রসিকিউশন। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় পলাতক সাজাপ্রাপ্ত আসামির আইনজীবী নিয়োগের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর। এবং এখনও সরানো যায়নি হবিগঞ্জে লাইনচ্যুত 6টি বাগান। ছড়িয়ে পড়া তেল সংগ্রহের হিড়িক। সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ, শিডিউল বিপর্যয়ে ভোগান্তি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। উদ্বেগ বাড়াচ্ছে হামের প্রাদুর্ভাব। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে রোগীর চাপ। রাজধানীর শিশু হাসপাতালে সিপ্যাপ ব্যবহার কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন থেকে নিউমোনিয়া, শ্বাসকষ্টের চিকিৎসায় কমবে ভেন্টিলেটরের প্রয়োজন। সেই সঙ্গে স্কুল কার্যক্রম সীমিত করার কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। দ্রুত গতিতে সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম। আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ করছে নিউমোনিয়া, যার কারণে শিশু ভেন্টিলেশন। এবার শ্বাসকষ্টের চিকিৎসায় প্রাথমিক ভেন্টিলেশন সিস্টেম বাবল সিপ্যাপের উদ্ভাবন করল ICDDRB। বৃহস্পতিবার এর ব্যবহারের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, হাম দেশে বজ্রপাতের মতো ছড়ালেও অল্প সময়ের মধ্যেই সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। এমন হঠাৎ করে বজ্রপাতের মতন এসে পড়েছে আমাদের উপর, যেটার কোনো রকম প্রস্তুতি আমাদের কাছে ছিল না। তার মধ্যে আমাদের একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে আমাদের অনেকগুলি সন্তান অকালে ঝরে গেছে। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত বছরগুলোতে হামের টিকাদান কর্মসূচি ন্যূনতম 95% সফল করতে না পারায় এবার আক্রান্ত বেড়েছে। 20-21 সনে হামের টিকা দেওয়া হয়েছিল 1 মাস। যদি টিকাটা কন্টিনিউ করতো মিজেলসের, তাইলে কিন্তু এটা হতো না। ওই 4 বছরের গ্যাপটার কারণে হয়েছে, প্লাস কোভিডকালীন সময়ে এই টিকাটার প্রচলন ছিল না, দিতে পারতো না, দেয় নাই। এই দুইটা কারণে নাম্বার অফ দ্য পিপল আনভ্যাকসিনেটেড বাইরে গেছে, যেই কারণে মিজেলসের আক্রমণটা হয়েছে। এটা তো আমরা দায়ী না, বিগত সরকার। রাজধানীর শিশু হাসপাতালে গত 24 ঘন্টায় 17 শিশু হাম নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসা নিচ্ছে 58 জন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও হাম আক্রান্তের হার আশঙ্কাজনক। জ্বর, র্যাশ, কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ দেখা মাত্র আইসোলেশনে থাকার পরামর্শ চিকিৎসকের। দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। জ্বর, লাল র্যাশ, কাশি ও চোখ দিয়ে পানি পড়ার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে কোমলমতি শিশুরা। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে ওই শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়াও গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 20 শিশু। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে 132 জন শিশু। গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামের কেস মৃত্যু 1। এই মৌসুমে এখন পর্যন্ত সাসপেক্টেড হামের মোট রোগী ভর্তি 340। বরিশাল শেরেবাংলা মেডিকেলে গত 24 ঘন্টায় হাম সংক্রমণে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে 50 শিশু। এদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডের 16 বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে 30-এর বেশি শিশুকে। ডাক্তারে ভর্তি দিয়েছে যে হাম উঠছে, তারপর ভর্তি করার পরে তো আরো বেশি করে উঠে গেছে। বরিশাল বিভাগে সবথেকে বেশি হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বরগুনায়। জেলায় এখন পর্যন্ত উপসর্গ নিয়ে আসা 98 রোগীর মধ্যে 18 জনের হাম এবং 1 জনের রুবেলা শনাক্ত হয়েছে। এছাড়া হাম সন্দেহে 3 বৃদ্ধকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেগুলো একটু সুস্থ তারা বাসায় থাকে, যারা বেশি অসুস্থ তারা হাসপাতালে ভর্তি হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 26 শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন 79 জন। আক্রান্ত শিশুদের 80% বয়সেই 9 মাসের কম। পাবলিক একটু কিছুটা তাদের ভিতরে কনসাসনেস আসছে, আবার একটু ভীতিও আসছে। এই জন্য তারা তাড়াতাড়ি আমাদের হেলথ ফেসিলিটিসে চলে আসতেছে। মাদারীপুরে গত সোমবার হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর পর জেলা জুড়ে বাড়ছে আতঙ্ক। এটি ছোঁয়াচে রোগ হওয়ায় 250 শয্যা জেলা হাসপাতালে খোলা হয়েছে আলাদা ইউনিট। প্রাইভেটভাবে হসপিটালে নিয়ে আসছি, দেখাইছি, চিকিৎসা টেস্ট দিছে, টেস্টে ধরা খাইছে এটা। গাইবান্ধা জেনারেল হাসপাতালে হাম উপসর্গ নিয়ে 3 শিশু ভর্তি হয়েছে। দিনাজপুরের হিলিতে সন্দেহভাজন একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। সরবরাহ থাকলেও কাটছে না জ্বালানি তেলের সংকট। পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ অপেক্ষার চিত্র পাল্টায়নি। চাহিদা মতো তেল না পেয়ে গ্রাহকদের অভিযোগ, দাম বাড়ানোর জন্য অনেক পাম্প বন্ধ রাখা হচ্ছে। যদিও পাম্প কর্তৃপক্ষের দাবি সরবরাহ পাওয়া সাপেক্ষে বিক্রি করছেন তারা। এদিকে জ্বালানি বিভাগ বলছে বাড়তি মজুদ বন্ধ হলেই কেটে যাবে সংকট। ফুয়েল কার্ডের জন্য দ্রুতই অ্যাপ চালু হবে বলেও জানানো হয়। দীর্ঘ অপেক্ষার পর রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মিলছে সীমিত পরিমাণ ডিজেল, পেট্রোল, অকটেন। অসহনীয় এই ভোগান্তির শেষ কোথায়, এমন প্রশ্ন জনে জনে। গতকালকে আমি ইসিবি পাম্পে দাঁড়াইছিলাম প্রায় দেড় ঘন্টা দাঁড়ানোর পরে আমি তেল পাইনি, পরে ওইখান থেকে চলে গেছি। আমাদের কষ্ট দেখার মতন আসলে কেউ নাই ভাই। এই রাস্তায় যেভাবে সিরিয়াল দিচ্ছি, পিছনে ওই পিজির ওই মাথা থেকে সিরিয়াল, তেল দিলে ভাই ভালো ভাই, সব পাম্পে যদি দেয় তাহলে এত ঝামেলা হয় না। 3-4 ঘন্টা লাইনে থাকতে তেল দেয় 10 লিটার তেলে কি হয় বলেন? এখন বরিশাল গেলে লাগে 30 লিটার 35 লিটার তেল। গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের চাহিদা যখন তুঙ্গে, তখন আবার বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। চালকরা বলছেন দাম বাড়ানোর অপকৌশল হিসেবেই এমন কৌশল নিচ্ছেন পাম্প মালিকরা। তেলের দাম বাড়ানোর জন্য স্টক করে রাখতেছে। আপনি যদি দামটা বাড়ায় তাহলে আমি মনে করি সিন্ডিকেটটা জিতে গেছে, আর দামটা কমায় তাহলে সিন্ডিকেটটা হেরে গেছে। সরকার বলতে পারে কিছু হলে তো বাংলাদেশে যেরকম নিয়ম ঠাস করে বাড়ায় দেয় না, বা তেল দাম দিয়ে পর্যন্ত বাড়ে না, এখন সামনে কি হবে জানি না। খুব সমস্যার মধ্যে আসলে, এটা হয়রানি ছাড়া আর কিছু না। সিন্ডিকেট করে রাখতেছে তেলের দাম বাড়ানোর জন্য, এরকমই হয়। এরই মধ্যে 3 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে অভিযানে 3,72,388 লিটার জ্বালানি তেলের অবৈধ মজুদ জব্দের ঘটনাও ঘটেছে। এমন বাস্তবতায় সরকার বলছে অতিরিক্ত মজুদ প্রবণতা থেকে বের না হলে কাটবে না জ্বালানি সংকট। সব মিলে 3,72,388 লিটার জ্বালানি পণ্য উদ্ধার করা হয়েছে। পর্যাপ্ত মজুদ আছে এখানে, অ্যাসিওর, ফলে কোনো সংকট নাই। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার তাগিদ দেওয়া হয়। মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। তারপরে হচ্ছে মজুদের টেন্ডেন্সিটা, আমি প্রথমে আপনাদের মজুদের এটা শেয়ার করলাম। সপ্তাহখানেকের মধ্যে ফুয়েল কার্ড দিতে অ্যাপ চালু করা হবে বলেও জানানো হয় জ্বালানি বিভাগের সংবাদ সম্মেলনে। হোপফুলি আমরা সপ্তাহখানেকের মধ্যে হয়তো কোথাও একটা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা চালু করব ইনশাআল্লাহ। জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট, শপিং মল খোলা রাখার সময়সীমা বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় 1,45,000 স্বেচ্ছাসেবকের তালিকা করেছে সরকার। ভূমিকম্প নিয়ে সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। সকালে মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রথমে শিক্ষা বিষয়ক বৈঠক এবং পরে ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন সরকার প্রধান। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় 1,45,000 স্বেচ্ছাসেবকের তালিকা তৈরি এবং ঢাকার 2 সিটিতে 445টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। এরপর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের হিন্দু সম্প্রদায়ের নানা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে জানান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। গণতান্ত্রিক ব্যবস্থা যেন বিনষ্ট না হয়
সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। সংসদ সহ বিভিন্ন জায়গায় নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র যাতে শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে সে লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজেদের ঐক্য থাকলে আধিপত্যবাদী শক্তি গ্রাস করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। যাদেরকে অনেক সময় ঐতিহাসিকভাবে আমরা শিখি এবং দুবার আমার ছাত্র জীবনে উনি ওনাকে ফজলুর রহমান ভাই 1757 থেকে শুরু করে দুটো মিলিয়ে স্মৃতি এত মাসুম বাচ্চাদের জীবনের মধ্যে দিয়ে আমাদের পাওয়া যে গণতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতি যেন কোনোভাবেই বিনষ্ট না, আবার ব্যক্তিগত অধিকার যাতে কেউ রুখতে না পারে। আমারটাই ঠিক, আপনারটা ঠিক না, এই বলে আপনি আমাদের রাস্তাটা, গণতন্ত্রের চর্চার এবং অনুশীলনের রাস্তাটা যেন বন্ধ না। গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে 11 দলীয় ঐক্য। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়। ঐক্যের নেতাদের অভিযোগ, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাই জনস্বার্থ রক্ষায় রাজপথের আন্দোলন ছাড়া আর কোনো উপায় দেখছে না 11 দল। জনগণের ভোটকে অসম্মান যারা করেছে, বিরুদ্ধে অবস্থান নিয়েছে গণভোটের বিরুদ্ধে, এটা আমরা জনগণের কাছে আবার ফিরে আসতেছি। এই জন্য রাজপথের আন্দোলন ছাড়া 11 দল বা বিরোধী দলের আর কোনো বিকল্প পথ নেই। সরকার যদি দাবি পূরণ না করে, সংসদে সমাধান না করে, 11 দলের উদ্যোগে আগামী শনিবার 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররম উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। সময় সংবাদে আরো থাকছে। সড়ক ফুটপাত দখলমুক্ত করতে আজও অভিযান। রাজধানীর 8টি স্থানে বেশ কয়েকটি দোকান, হোটেল উচ্ছেদ, ফের বেদখলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপির। বিচার নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ব্রিটিশ আইনি প্রতিষ্ঠানের কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, পলাতক বা সাজাপ্রাপ্ত আসামি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। এই ধরনের চিঠি আদালত অবমাননার শামিল বলেও মনে করেন তিনি। কোনো আইনি পদক্ষেপ নিতে হলে আদালতে আত্মসমর্পণ ছাড়া শেখ হাসিনার পথ খোলা নেই বলেও জানান আমিনুল ইসলাম। গত বছরের 17 নভেম্বর জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের আগে কয়েক দফা পত্রিকায় বিজ্ঞপ্তি ও নোটিশ দেওয়া হলেও তিনি আদালতে হাজির হননি। ফলে আইনি বাধ্যবাধকতায় শেখ হাসিনাকে অনুপস্থিতি দেখিয়ে তার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়ে শেষ হয় বিচার কাজ। জুলাই হত্যাযজ্ঞের মামলায় আরেক পলাতক আসামি মোহাম্মদ আলী আরাফাত দাবি করেছেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন শেখ হাসিনা। ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান কিংসলি নেপোলি নামক প্রতিষ্ঠান 30 মার্চ ইমেইলের মাধ্যমে শেখ হাসিনার পক্ষে চিঠি দিয়েছেন বলে জানানো হয়। চিঠিতে অনুপস্থিতিতে বিচার করায় আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করা হয়। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, এমন কোনো চিঠি পায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কোনো আইনি পদক্ষেপ নিতে হলে আদালতে আত্মসমর্পণ ছাড়া শেখ হাসিনার কোনো পথ খোলা নেই বলেও জানান আমিনুল ইসলাম। যে একজন পলাতক আসামির পক্ষে পৃথিবীর কোনো ল ফার্ম সেটা লিগেলি তারা এরকম লিখতে পারেন না। এই জাতীয় কার্যক্রম শুধু বেআইনি নয়, এই জাতীয় কার্যক্রম আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার এবং এটা কন্টেম্পচুয়াস। এই ধরনের চিঠি আদালত অবমাননার শামিল মন্তব্য করে তিনি বলেন, পলাতক বা সাজাপ্রাপ্ত আসামির ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ায় কোনো আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। দৃশ্যত এটা আদালত অবমাননার শামিল। সেখানে লেখছে উই অ্যাক্ট অন বিহাফ অফ শেখ হাসিনা। তার মানে কি এটা লবিস্ট? তাহলে দেখেন কত অডাসিটি। আমরা যদি এই ট্রাইব্যুনাল এই ল ফার্মের যদি আমরা কোনো অস্তিত্ব পাই বাংলাদেশে, বা কোনো ব্যক্তি বা সংস্থার যদি আমরা অস্তিত্ব খুঁজে পাই, অবশ্যই
আদালত অবমাননার জন্য আমরা তার বিরুদ্ধে প্রসিডিংয়ের ব্যবস্থা করব। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের একটি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। খারিজ করা হয়েছে হাসানুল হক ইনুর মামলার পুনঃতদন্ত চেয়ে করা আবেদন। শহীদ ওয়াসিম হত্যা মামলায় 12 এপ্রিল ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও জানায় চিফ প্রসিকিউটর। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। 17 ঘন্টা পরও উদ্ধার হয়নি হবিগঞ্জে লাইনচ্যুত 6টি বাগান। ছড়িয়ে পড়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়ছেন স্থানীয়রা। এখনও বন্ধ রয়েছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। জ্বালানি তেলবাহী অয়েল ট্যাঙ্কার দুর্ঘটনার 17 ঘন্টা পার হলেও শেষ হয়নি হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের 6টি ওয়াগনের উদ্ধার কাজ। বুধবার রাতে মাধবপুরের মনতলা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন। এ সময় প্রায় 500 মিটার রেল লাইনও ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত রেল লাইনে 2টি ওয়াগন থাকায় সিলেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে দুর্ঘটনা কবলিত অয়েল ট্যাঙ্কার থেকে নির্গত হওয়া জ্বালানির তেল খাল থেকে উৎসবমুখর পরিবেশে সংগ্রহ করেন স্থানীয়রা। তেল পানির দিয়ে বাইসে আইছে, ওই তেল আমরা ফুম দিয়া সংগ্রহ করতেছি। নদীর নালের মধ্যে পড়ার কারণে তেল বাইসে উঠছে, এই তেলগুলো আমরা সংগ্রহ করতেছি। এই মানে 50 ডেক তুলছি। বিজেপি জানায় দুর্ঘটনাস্থল থেকে 1000 লিটার ডিজেল সংগ্রহ করেছে তারা। জ্বালানি তেল সংগ্রহ করার ক্ষেত্রে ঝুঁকি থাকায় স্থানীয়দের নিরুৎসাহিত করছে রেলওয়ে কর্তৃপক্ষ। পুকুরে কিছু তেল গিয়েছে, লোকজন হয়তো কিছু তেল যেগুলো ভেসে আছে এগুলো তোলার চেষ্টা করছে, আমরা তাদেরকে নিবৃত করছি। বিজিবি মোতায়েন আছে, যে তারা উদ্ধার কাজে সহযোগিতার পাশাপাশি এলাকার পরিবেশ স্বাভাবিক রাখার জন্য কাজ করছে। এদিকে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার আজমপুর স্টেশনে আটকে আছে। 14-15 ঘন্টা হয়ে গেছে, এখনো রাস্তা ক্লিয়ার হয় নাই, তাই আমরা ভোগান্তিতে আছি। ঈদের আগ থেকে শুরু করে 10-12 দিনে কতটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই রেলমন্ত্রী কি করে? উদ্ধার কাজ এবং ট্রেন যোগাযোগ স্বাভাবিক হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় নিয়ে রাজধানীর রমনায় বিইআরসির ব্রিফিং চলছে, সেখানে চলে যাচ্ছে সরাসরি। এবং তারা এদেরকে প্রস্তাব দিয়েছিল তখন $165 ফ্রেট হিসাব করে, জানা আছে আপনাদের। আজকেও তারা এটা উল্লেখ করেছে যে ফ্রেট অনেক বেড়ে গেছে এবং যে কন্ট্রাক্ট প্রাইস যেটা, ইট ইজ উই কনসিডার দ্য কন্ট্রাক্ট প্রাইস ফর এশিয়া, বাট কন্ট্রাক্ট প্রাইস ফর মিডল ইস্ট, কন্ট্রাক্ট প্রাইস ফর আফ্রিকা অ্যান্ড কন্ট্রাক্ট প্রাইস ফর ইউরোপ, মেডিটেরিয়ান এরিয়া অনেক ডিফারেন্স অনেক বেড়ে গেছে, ওইখানে প্রাইস অনেক বেশি। সো ইনফ্যাক্ট এদিকে না আসে অন্যদিকে চলে যেতে পারে এলপিজি যদি দ্রুত বুক না করা হয়, এই আশঙ্কাটা তারা প্রকাশ করেছেন। আমরা রবিবারে আমরা বিইআরসি আমরা নিজেরা বসবো এই ফ্রেটের ইস্যুটা নিয়ে, এবং আমরা প্রয়োজন পড়লে অন্যদের পরামর্শ নিব এই ফ্রেট, মানে ইনফ্যাক্ট টু এক্সামিন ফ্রেটের সিচুয়েশনটা কী, এবং যদি প্রয়োজন পড়ে আমরা তখন ফ্রেট সমন্বয় করার চেষ্টা করব। জি, এটা হলো কোম্পানি বিক্রি করবে 1633 টাকায়, কোম্পানি বিক্রি করবে 1633 টাকায়, অর্থাৎ যারা প্রডিউসার বটলার যারা, পাইকারি বিক্রি ডিস্ট্রিবিউটররা করবে 1683 টাকা, এবং খুচরা বিক্রি করবে খুচরা বিক্রেতা 1728 টাকায়। গতকালকে হঠাৎ করে এলপিজি 12 কেজি যে সিলিন্ডার এটা 2000 থেকে 2200 টাকায় বিক্রি হচ্ছে গতকালকে। আমি সরাসরি যুক্ত ছিলাম রমনায় বিইআরসির ব্রিফিংয়ে। এবার জন্ম হবিগঞ্জে ওয়াগন উদ্ধার কাজের সবশেষ অবস্থা। ঘটনাস্থলে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, বিস্তারিত জানাবেন।
ঢাকা সিলেট এবং চট্টগ্রাম সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুরে মন্তলা ট্রেন দুর্ঘটনার 18 ঘন্টা পর এই অল্প কিছুক্ষণ আগে কিন্তু রেললাইন থেকে দুর্ঘটনা কবলিত বগিগুলো অপসারণ করা হয়েছে। আমার ঠিক পেছনে যে বগিটি সেটি পরবর্তী কোনো এক সময় উদ্ধার করা হবে। এই মুহূর্তে রেললাইন ক্লিয়ার করে দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে আমাদেরকে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, দুর্ঘটনা গতকাল রাত 9:30টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী একটি অয়েল ট্যাঙ্কার প্রায় 5টি বগি সহ 6টি বগি রেললাইন থেকে ছিটকে পাশে পড়ে যায়। এরপর থেকে কিন্তু সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন রাত 1টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। একই সাথে ঢাকা থেকে আরেকটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে এই উদ্ধার কাজ তৎপরতা চালায়, যার কারণে কিন্তু এখানে প্রায় 18 ঘন্টার পর এই মুহূর্তে রেললাইন থেকে দুর্ঘটনা কবলিত বগিগুলো অপসারণ করা হয়। অল্প সময়ের মধ্যে অর্থাৎ 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রেললাইনের উপর দিয়ে ট্রেন চলবে বলে আমাদেরকে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন। এই মুহূর্তে এই রেললাইনের ঠিক উল্টা দিকে আমি যে দিকে দাঁড়িয়ে আছি তার পেছন দিক দিয়ে পারাবত এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে, যেটি ঢাকা থেকে সকাল ছেড়ে আসছে, এবং একই সাথে সিলেট থেকে যেটি ছেড়ে আসছে কালনী এক্সপ্রেস, সেটিও নোয়াপাড়া স্টেশনে দাঁড়িয়েছে। দুটি ট্রেন প্রথমে পাস দেওয়া হবে, এরপরে কিন্তু আরও দুটি ট্রেন পাহাড়িকা এবং জয়ন্তিকা দুটি ট্রেনও বিভিন্ন স্টেশনে অবস্থান করছে। সেই ট্রেনগুলোকে পর্যায়ক্রমে এই রেললাইনের উপর দিয়ে কিন্তু পাস দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। সব মিলিয়ে এখানে যে কার্যক্রম সেটি কিন্তু এখনো চলছে, যেহেতু রেললাইনের খুঁটিনাটি কাজ এখনো বাকি আছে, সেই কাজগুলো কিন্তু এখন চলমান আছে। এরপরে কিন্তু রেললাইন চালু করা সম্ভব বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে 20 মিনিটের মধ্যে ট্রেন চলাচল করছে, এটি সর্বোচ্চ নিশ্চিত করে বলা যাচ্ছে রেলওয়ে কর্মকর্তাদের পক্ষ থেকে, সেটি আমরা জানতে পেরেছি। এইটুকু ছিল আমার কাছে এই দুর্ঘটনা কবলিত স্থান থেকে রেলের দুর্ঘটনার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে। সময় সংবাদে আরো থাকছে। ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের। সামরিক সক্ষমতা হারিয়েছে ইরান, দাবি ট্রাম্পের। শিগগিরই যুদ্ধ শেষ করার ইঙ্গিত। সড়ক ফুটপাত দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ঢাকা মেডিকেল কলেজ, ফুলবাড়িয়া, চাংখারপুল, মিরপুর সহ 8টি স্থানে চলে এই অভিযান। দোকানের বাইরে বর্ধিতাংশ রাখায় জরিমানা ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর আবারও দোকান বসানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। মাইকিং করে ফুটপাত থেকে সরিয়ে নিতে বলা হয়, যারা মানছেন না তাদের দোকান জব্দ করে তোলা হয় গাড়িতে। অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে থেকে গোপাল শাহবাজার পর্যন্ত অভিযান পরিচালনা করে ডিএমপি। এ সময় 6টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জরিমানা করছে 3000 টাকা। আমাকে এটি তো এই অবস্থায় সেটিং করে সব, আমাকে কিন্তু সেটিং করে, আমার বাইরে কোনো মালামাল থাকে না। রাখার উদ্দেশ্য হচ্ছে যে যাতে কাস্টমার আসে এখানে হচ্ছে একটু সেলফি ভাবে দাঁড়াইতে পারে। পুলিশ ও ম্যাজিস্ট্রেট জানান, উচ্ছেদের পর আবারও যেন দোকানপাট বসাতে না পারে সেজন্য একই জায়গায় একাধিকবার অভিযান চলছে। স্থায়ী দোকানের সামনে যে এক্সটেনশনগুলো আছে, বর্ধিত অংশগুলো কোনোভাবেই করতে, যাদের দোকান আছে তারা দোকানের মধ্যে থেকে ব্যবসা করবে। দোকানের বাইরে কোনো টেবিল, কোনো চুলা, এই টাইপের কোনো কিছু বাইরে এনে ব্যবসা তারা করতে পারবে না, ফুটপাত দখল করতে পারবে না। তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা, হলিডে মার্কেট, নাইট মার্কেট, আমার মনে হয় তাদেরকে বাধ্য করা লাগবে, যাওয়ার জন্য বাধ্য করা লাগবে। ডিএমপির আরেকটি টিম অভিযানে যায় চানখারপুল থেকে বকশীবাজার সড়কে। রাজধানীর চানখারপুলের এই সড়কটিতে অসংখ্য ভ্রাম্যমাণ দোকান অবৈধভাবে বসে থাকে। পাশাপাশি পাশের এই ডিএসসিসি মার্কেটে যে দোকানগুলো রয়েছে তারাও তাদের দোকানের বর্ধিতাংশ ফুটপাত পর্যন্ত বর্ধিত করে। কিন্তু অভিযানের কথা শুনে সবাই সটকে পড়েছে, দেখে মনেই হবে না যে এখানে আসলে এত অবৈধ দোকানপাট থাকে। এ সময় কিছু দোকান খোলা পাওয়া যায়, অনেকে আবার দোকান খোলা রেখেই পালিয়ে যায়। এদিকে মিরপুর 10 থেকে 12 পর্যন্ত সড়কেও বেশ কিছু দোকানের মালামাল জব্দ করা হয়। এ সময় পুনর্বাসনের দাবি করেন দোকানিরা। সড়ক থেকে মালামাল সরাতে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেন ম্যাজিস্ট্রেট। কি করব আমাদের তাহলে একটা লাইন কাট করে দেখ, একটা ব্যবস্থা করে দেখ। আমাদের ছেলে মেয়ে নিয়ে তো চলতে হবে, খাইতে হবে। ফুটপাতে বই 2 টাকার জন্য আমরা তো কি করে খাবো? তার দোকানটা আছে, দোকানটাকে এক্সটেন্ড করে যদি সে ব্যবহার করে ফুটপাত, আমরা তাদের বিরুদ্ধে অভিযান করছি। এখন যার দোকান আছে দোকানদার আমরা উচ্ছেদ করতেছি। আমাদের এই অভিযান প্রক্রিয়াটা সবসময় কন্টিনিউ থাকবে। ডিএমপির এই অভিযান চলবে 5 এপ্রিল পর্যন্ত। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
আসছে বর্ষা মৌসুমে রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়, তবে বিশেষ এলাকা চিহ্নিত করে স্থায়ী সমাধানের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার নগর ভবনের অডিটোরিয়ামে গত মার্চ মাস জুড়ে নেওয়া উন্নয়ন ও নাগরিক সেবামূলক কার্যক্রম তুলে ধরতে সংবাদ সম্মেলন করা হয়। এতে ডিএসসিসি প্রশাসক আব্দুল সালাম বলেন, ধানমন্ডি, নিউ মার্কেট ও পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, সেগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, শুধু উচ্ছেদ নয়, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে নৈশকালীন মার্কেটের পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি মাতোয়ায় ল্যান্ডফিলের বর্জ্য রিসাইক্লিং করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রশাসক। নিরসন ও যানজট মুক্ত সড়ক নিশ্চিত, পানি নিষ্কাশনের বের হওয়ার কোনো সুযোগ নাই, কোনো জায়গা নেই। এটার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী অ্যাকসেপ্টও করেছেন। সারা ঢাকা শহরের ময়লা আবর্জনাগুলো নিয়ে মাতোয়াইলে ফেলা হয়। আশেপাশের কয়েক মাইল জুড়ে মানুষ এখানে থাকতেই পারে না। পার্মানেন্ট একটা সলিউশনের জন্য সেখানে আমরা কোরিয়ান একটা কোম্পানির সাথে কথা বলেছি। মশার ব্যাপারেও আমরা আইডেন্টিফাই করে 10টা ওয়ার্ড আমরা চিহ্নিত করেছি, বিশেষ দৃষ্টি দিয়েছি যাতে সেখান থেকে সেটাকে ঠিক করা যায়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাড়তি মনোযোগ দিলে এক একটি শিশু দারুণ ভবিষ্যৎ করতে পারে। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র্যালিতে এমন মন্তব্য করেছেন চিকিৎসকরা। তারা বলছেন, এটিকে রোগ হিসেবে বিবেচনা না করে বাড়তি যত্নে শিশুদের স্বাভাবিক জীবনেও ফেরানো সম্ভব। অভিভাবকরাও বলছেন, এমন শিশুদের বড় করা চ্যালেঞ্জিং হলেও প্রয়োজন সামাজিক সহনশীলতা। ছোট্ট আরোয়া, বয়স মাত্র 5 বছর। এ বয়সের অন্যান্য শিশুদের মতো তার চলাফেরা ঠিক স্বাভাবিক নয়। রং হাতে নিয়ে কি আঁকছে তা জানে না সে, তাই তো মায়ের চেষ্টায় লাল সবুজের পতাকার আকৃতি। আরোয়ার মতো এমন শিশুই আছে যারা মস্তিষ্কের বিকাশজনিত জটিলতায় ভুগছে। বিশ্ব অটিজম দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন এমন শিশুদের জন্য চিত্রাঙ্গনের আয়োজন করা হয়। চলে খেয়ালি মনের আঁকিবুকি। এসব শিশুদের বড় করা বেশ চ্যালেঞ্জিং হলেও বাবা মায়েরা বলছেন, বিশেষ মনোযোগ চায় তারা। ওদের চাহিদাটা বুঝতে হবে, চাহিদা মতো ওদের কেয়ারিংটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেয়ারিংটা যদি ভালো হয়, ওদেরকে যদি ওইভাবে সময় দেওয়া যায়, তাইলে ওরা একটু ভালো থাকবে আর কি। নর্মাল বাচ্চাদের মতো এত তাড়াতাড়ি হয় না, তবে হয়। আগে ও আমাকে এত সময় দিত না, কোথাও গেলে ওর জন্য দাঁড়াইতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ অস্থিরতা অনেক কম। দিবসটিতে সচেতনতা বাড়াতে র্যালিও করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা। অটিজম নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মতে, বাড়তি খেয়াল রাখলে এক একটি শিশু গড়তে পারে সম্ভাবনাময় ভবিষ্যৎ। আর্লি ডিটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্ক্রিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে ছোট বাচ্চা হওয়ার পরে যদি কোনো অসংলগ্নতা আপনি দেখেন, আপনার নিকটস্থ চাইল্ড নিউরোলজির সাথে, আমি বলবো চাইল্ড নিউরোলজির সাথে, কারণ এটা কিন্তু সবাই বোঝার মতো ক্ষমতা কিন্তু রাখেন না, তাদের সাথে যোগাযোগ করুন। পরবর্তী জীবনে তারা যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে, সেই স্বাভাবিক জীবন যাপনের জন্য তাদের স্কুলিংয়ের প্রয়োজন। শিশুর জন্মের সঙ্গে সঙ্গে ডাউন সিনড্রোম শনাক্ত হলে তাকে বিশেষ পরিচর্যার ব্যবস্থা করলে ফিরতে পারে স্বাভাবিক জীবন। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর, বাংলাদেশকে এশিয়ান কাপে তুলতে ব্যর্থ হলেও হ্যাভিয়ার ক্যাব্রেরার বিষয়ে স্পষ্ট অবস্থানে নেই বাফুফে। বাংলাদেশ ফুটবলে তার ভবিষ্যৎ কি, সে বিষয়ে আরও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চান সভাপতি তাবিথ আউয়াল। বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার। চমৎকার সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশকে এশিয়ান কাপে তুলতে ব্যর্থ হয়েছেন হাভিয়ার ক্যাব্রেরা। এশিয়ান কাপ বাছাই বাংলাদেশের একমাত্র জয় ভারতের বিপক্ষে, অথচ অ্যাওয়ে ম্যাচে ইতিহাসের সবচেয়ে নড়বড়ে ব্লু টাইগারদের পেয়েও পয়েন্ট ভাগ করে হামজারা। চতুর কাবরেরা বাফুফেকে এটাই দেখিয়েছে প্রাপ্তি হিসেবে। বাফুফেও আশ্বস্ত হয়েছে। নেক্সট কন্ট্রাক্ট কি হবে, কেমনে হবে, ওই সময়টা চলে এসেছে। অ্যান্ড অফকোর্স আমাদের ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি এই সব ইস্যু নিয়ে বসবে। অ্যান্ড যেই মুহূর্তে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পাবো জোরালোভাবে, সেই সিদ্ধান্তটা আমরা সবাইকে জানিয়ে দিব। কাবরেরা ব্যর্থ হলেও দেশি বিদেশি মিলিয়ে দেশের ফুটবল পাইপলাইনে আসার সঞ্চার। এই জায়গায় বাড়তি গুরুত্ব দিতে চায় ফেডারেশন। বর্তমানে আমাদের আন্ডার-20 একটা টাফ ম্যাচ খেলছে, আমাদের 17 প্রিপারেশন নিচ্ছে ভবিষ্যতে ন্যাশনাল টিমে পাইপলাইনে থাকার জন্য। তো আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ এখন আসতে হবে, যে জায়গায় আমাদের একটা হোলিস্টিক টেকনিক্যাল টিম, ফিজিও টিম এবং মেডিকেল টিম সব কিছুই কিন্তু আমরা কিন্তু এখন তৈরি করতে হবে। ছেলেদের জন্য যেরকম, মেয়েদের জন্য কিন্তু সেরকম। তবে উন্নতির আভা থাকলেও বয়সভিত্তিকে দেশি প্রবাসী ফুটবলারদের সমন্বয়হীনতার বদনাম থেকে বেরোতে পারেনি দেশের ফুটবল, যে বিষয়টি আরও গভীরভাবে মনিটরিং করে সমাধানের পথ খুঁজছে বাফুফে। আমরা যেসব অপিনিয়ন শুনি বা দিই,
তার সাথে হেল্পফুল হয় যদি একটা রেকমেন্ডেশন থাকে যে এই যদি ইস্যু সত্য হয়ে থাকে উত্তরণের জায়গাটা কী হবে, সেটা প্লেয়ারদের ব্যাপারে কথা বলতে পারি, কোচিং স্টাফের ব্যাপারে কথা বলতে পারি, পারফরমেন্স অফ দ্য টিম নিয়ে কথা বলতে পারি, সিলেকশন অফ দ্য টিম নিয়েও আমরা কথা বলতে পারি। বাট অ্যাজ আই সেড, আমি কোনো কমেন্ট বা কোনো ওপিনিয়ন আমরা ইগনোর করি না। আমরা প্রাইভেটলি প্রত্যেকটা ইস্যুকে আমরা যাচাই বাছাই করি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হামের প্রাদুর্ভাবে বাড়ছে উদ্বেগ, জ্বর শ্বাসকষ্টে ভুগছে শিশু রোগী, সিপ্যাপ ব্যবহারে কমবে ভেন্টিলেটরের প্রয়োজন জানালেন মন্ত্রী। রোববার থেকে টিকাদান। সরবরাহ থাকলেও ফিলিং স্টেশনে কাটছে না জ্বালানি তেলের সংকট, পাম্প মালিকদের বিরুদ্ধে অপকৌশলের অভিযোগ গ্রাহকদের। ফুয়েল কার্ডের জন্য দ্রুতই চালু হবে অ্যাপ। এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে রাজপথে নামছে 11 দলীয় ঐক্য। শনিবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন ওমর ইনান। আলিশা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।